দূর 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 দূর, সব সেটিং। ওই সেটিংটা সবাই ধরে ফেলছিল, ওই জন্য গতকাল সকাল থেকে একটা দারুণ রকমের নাটক দেখা গেল। অমিত শাহের পুলিশ এই করছে, অমিত শাহের পুলিশ ওই করছে, আলটিমেটলি কাঁচকলা করেছে। আর তারপর দেখানো হলো ইলেকশন কমিশন নাকি যা তা করে বার করে দিয়েছে, সেগুলো সব নাটক। ওই তো আজকে ইডি যেখানে জেলে পোড়ানোর কথা ছিল সেখানে মামলাটাই লড়লো না, পালিয়ে গেল, মামলা এক সপ্তাহ পিছিয়ে গেল। সব সেটিং। এই রাজ্যে কিছু হওয়ার নয়। মোটামুটি এই কনক্লুশনে যারা পৌঁছে গেছেন তারা প্রতিবেদন এখানে দেখাই শেষ করে দিন। কেননা দেখুন, বিশ্বাসে বিলাই মস্তু, তর্কে বহুদূর। সুতরাং আপনারা যারা কনক্লুশন করেই ফেলেছেন, সবটা বুঝে গেছেন, তাদের তো আর কিছু জানার দরকার নেই। কিন্তু যাদের মনের মধ্যে কৌতূহল এখনও জীবিত রয়েছে যে ভাই আলটিমেটলি হলো কি, এত কিছু তামঝাম হচ্ছে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি বলছে ব্যাপারটা প্রচণ্ড ক্রিটিক্যাল, খুব খুব ভালোভাবে এটা বিচার করার দরকার আছে, এটা খুব বেশি ডিলে করা যাবে না, সেখানে শুনানি হলো না, আলটিমেটলি এক সপ্তাহ মামলাটা পিছিয়ে গেল। এই জায়গাটা কেন আসছে? দেখুন, প্রথমেই একটা জিনিস আপনাদের টেকনিক্যালি বুঝতে হবে, যেটা আপনাদের খাওয়ানো হচ্ছে, আপনারা যেটা খাচ্ছেন, সেটা হচ্ছে যে মামলা এক সপ্তাহ পিছিয়ে গেল না, মামলা এক সপ্তাহ পিছিয়ে যায়নি। টেকনিক্যাল টার্মটার মধ্যেই গণ্ডগোল আছে। আজকে মামলাতে যা যা হওয়ার কথা ছিল সেইগুলোই হয়েছে, এবং মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে এক সপ্তাহের মধ্যে। অর্থাৎ এখানে মামলা পিছিয়ে যাওয়া কখন হয়? যখন মহামান্য বিচারপতিরা শুনতে চান না, আদালত ব্যস্ত থাকে, বা দুপক্ষই শুনানিতে রাজি নয়, সেটাকে বলে মামলা পিছিয়ে যাওয়া, অন্য একটা ডেট দেওয়া। কিন্তু এখানে আজকে মামলার হিয়ারিং হয়েছে, এবং হিয়ারিংয়ে দুপক্ষের যেটা দাবি দেওয়া ছিল সেটার সঙ্গে কথা বলে বিচারপতিরা পরবর্তী একটা দিন দিয়েছেন। অর্থাৎ এই মামলার পরের হিয়ারিংটা হবে এক সপ্তাহ বাদে, এক সপ্তাহ মামলা পিছিয়ে যায়নি। আসলে প্রবলেমটা যেটা হয়ে গেছে, এবং সেখানেও আপনাদের দোষ আমি দেখি না, এই রাজ্যের একাধিক বিশেষজ্ঞ রয়েছেন, যারা প্রাক্তন পুলিশ কর্তা থেকে অন্যান্য বিশেষজ্ঞরা রয়েছেন, যারা মোটামুটিভাবে এই রাজ্যের শাসক বিরোধী, তারা একটা হাওয়া তুলে দিয়েছিলেন যে এই 3 তারিখে সুপ্রিম কোর্টে যে মামলাটা আসছে না, সেখানে চুলের মুঠি ধরে জেলে পুরে দেবে। সেটা যেহেতু হয়নি, সেই জায়গা থেকে একটা ধাক্কা লাগছে। কেননা ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছিল, আর টসের আগেই ভারত অধিনায়ক বলছে আমরা আজকে ব্যাট করব না, সেরকম ঘটনা ঘটে গেছে। দেখুন, এখানে খুব টেকনিক্যাল টার্মগুলো বুঝতে হবে, পুরো ট্যাকটিক্যাল লড়াইটা বুঝতে হবে, এবং ইডি কেন এই কাজটা করলো। মারাত্মক ব্যাপার কিন্তু হয়েছে। 1 নম্বর জিনিস, এই যে মামলাটা, এই মামলাটা যে অত্যন্ত ক্রিটিক্যাল, এবং এটাকে ভালোভাবে বিচার কথা, এটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু প্রমাণ হয়ে গেছে। যে কারণে এই মামলাটাকে বারবার হাতে পায়ে ধরে মহামান্য কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করেনি। এটা আগের দিনই হয়ে গেছে। এখন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী মহল আছে, তারা বুঝতে পেরেছেন কাজটা গড়িত হয়ে গেছে। ওই পাবলিকের সামনে চিৎকার করে গলার শিরা ফুলিয়ে বলা, যা করেছি বেশ করেছি, আমি আমার তথ্য আগলাতে গেছি, মহামান্য সুপ্রিম কোর্টের সামনে ওটা দাঁড়াবে না। যে হলফনামা ইডির তরফ থেকে দেওয়া হয়েছে সংবিধানের 32 নম্বর ধারা লঙ্ঘন অনুযায়ী, এখানে জেল যাত্রা ছেড়ে দিন, জেল যাত্রা তো একটা পয়েন্ট খোলা রয়েছেই, তার পাশাপাশি খুব মিনিমাম শাস্তি হলেও স্টেপ ডাউন করতে বলা হতে পারে। ফলে একটা চাপের জায়গা রয়েছে। আর সেই জন্য এই যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা হয়েছে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে, সেইগুলোর হলফনামা দেওয়ার শেষ ডেট ছিল শুক্রবার। কিন্তু গতকাল সন্ধেবেলায়, অর্থাৎ আজকে সকালে মামলার হিয়ারিংটা হবে, গতকাল সন্ধেবেলাতে একটা হলফনামা জমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কেন গতকাল সন্ধেবেলায় দেওয়া হলো, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। গতকাল সন্ধেবেলায় দেওয়া হলো, আর আজকে সকালে হিয়ারিং আছে। এই ট্যাকটিক্সটা নেওয়া হয়েছিল এই কারণেই যে যখনই হিয়ারিংটা প্রসিড করবে এবং সেখানে বলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে হারের একটা জায়গা তৈরি হচ্ছে, তখনই ওই হলফনামাটাকে এক্সামিন করা হবে, সেইখান থেকে পয়েন্ট রেফারেন্স নিয়েই মামলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এবার ভালো করে মাথায় রেখে দেখুন, যত যাই বলে দিন, ভারতীয় আইনের অনেক ফাঁকফোকর আছে, এবং সেই ফাঁকফোকর গলেই কিন্তু বড় বড় অপরাধীও বেরিয়ে যায়। এবং এখানে সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেওয়া হয়েছে, কেননা আর পারের যুদ্ধ হতে চলেছে এই মামলাটা। সুতরাং সেইখানে যদি কোনো টেকনিক্যাল টার্ম মিস হয়ে যায় এবং সেই জন্য এই মামলার ফলাফল ইডির বিরুদ্ধে চলে যায়, বা যে কাঙ্ক্ষিত ফলাফলটা ভাবা হচ্ছে সেই জায়গাটা না হয়, তখন আপনারাই কি বলবেন যে সেটিং টু দি পাওয়ার ইনফিনিটি। সেই জন্যই ইডি ইচ্ছা করে এই মামলাটা হেরে গেল, নাহলে এত কিছু করার পর হয়ে গেল। সত্যি এটা বড় ধাক্কা হবে। ফলে ইডি কিন্তু কোনো রিস্ক নিল না। তোমরা শেষ মুহূর্তে দিয়েছো তো, সুতরাং সেই জায়গা থেকে আমি এক সপ্তাহের সময়টা নিলাম, আমি খুঁটিয়ে পড়ে তুমি যে টেকনিক্যাল টার্মগুলো দিয়েছো তার পাল্টা আমি আমার পয়েন্টগুলো সাজিয়ে নেবো, আমি হলফনামা আকারে সেটা দেব, এবং সেই হলফনামার বেসিসেই কিন্তু আগামী দিনে যুদ্ধটা হবে। সুতরাং এই যে এক সপ্তাহ সময়টা নেওয়া,
যেটা বেসিক্যালি অপোনেন্ট শিবির করেছিল, কোনো প্রিপারেশনের টাইম দেবে না, সেই অপ্রস্তুত অবস্থায় যুদ্ধে গিয়ে ধ্যারানোর থেকে আমি এক সপ্তাহ সময় নিলাম, ভালো করে জিনিসটাকে রেডি করলাম এবং তারপর সম্মুখ সমরে এলাম, সেই জায়গাটাই ইডি করেছে। সুতরাং যদি সত্যিই সেটিং থাকতো তাহলে এই জায়গাটা করতে হতো না। 2 নম্বর, যে হলফনামা নিয়ে এত কথা বলছি, সেই হলফনামাটা কেন ক্রিটিক্যাল হলো, কেন এক সপ্তাহ সময় নিল, কেন সেটা খুব তাড়াতাড়ি করা গেল না? তার কারণ হচ্ছে এখানে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় বিচারপতি বিপুল মনোভাই প্যাটেল, সেই জায়গাটায় তাদের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলা হয়েছে। এবং যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা হয়েছে, সংবিধানের বিভিন্ন ধারা ধরে এখানে মামলাগুলো হবে। আবারও বলছি, এগুলো টেকনিক্যাল টার্মে চলে আসবে, আইনজীবী মহল এটা খুব ভালোভাবে বুঝতে পারছে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলা দায়েরের কোনো মৌলিক অধিকারই নেই ইডির, এইটা সেই হলফনামায় দাবি করা হয়েছে। 2 নম্বর, আইপ্যাকের বাড়িতে যে রেডটা হয়েছে, যে রেডটাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছেন, তার সশস্ত্র বাহিনীকে নিয়ে গিয়ে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে, সেই রেডটা করাটা অনৈতিক কাজ হয়েছে। এখানে আগে তাকে নোটিশ সার্ভ করা হয়নি। ভাবুন একবার, একটা ডাকাত, একটা চিটিংবাজ, তাকে আমি নোটিশ দিয়ে বলবো তুমি সাবধান হয়ে যাও, তোমার বাড়িতে আমি তল্লাশি করতে আসছি। তো সেই রকম একটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় রয়েছে, রাজ্য সরকারের হলফনামায় রয়েছে। এবং 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইডির এই অভিযান, যেটা যেখানে গিয়ে ডাকাতিটা হয়েছে, সেটা সংবিধানের 21 নম্বর ধারার পরিপন্থী, অর্থাৎ আমাদের জীবন ও স্বাধীনতার যে অধিকার রক্ষা সংবিধান দিয়েছে সেটারই পরিপন্থী। অর্থাৎ ইডি যে অভিযানটা করেছে সেই অভিযানটা সেটা অনৈতিক কাজ করেছে, এটা এস্টাবলিশ হবে। এখন সেই অনৈতিক কাজে কেউ গিয়ে যদি আরেকটা অনৈতিক কাজ করে, যেহেতু প্রথম কাজটা অনৈতিক হয়ে যাচ্ছে, দ্বিতীয় কাজটাকে নিয়ে আর আলোচনাই হবে না। মামলাটা এইভাবে ঘেঁটে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পিটিশনটা পড়েছিল। ফলে বুঝতেই পারছেন এখানে অনেক কিছু মশলা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো যদি সাবধানে পরিমাপ না করে, ভালো করে স্টাডি না করে সেটার কাউন্টার করতে যাওয়া হয়, আইনি প্যাঁচে ব্যাপারটা জটিল হয়ে যাবে এবং হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। এইটা মাথায় রেখেই কিন্তু এক সপ্তাহ সময়টা নিয়ে নিল ইডি, এবং ভালো করে প্রিপেয়ার হয়ে এক সপ্তাহ বাদে সম্মুখ সমরে নামবে। 3 নম্বর, যেটা খুব খুব ক্রিটিক্যাল জায়গা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সেটাও একটা ট্যাকটিক্যাল গেম হয়েছে। কি, আপনারা জানেন যে গতকাল সকাল থেকে কি পরিমাণ যুদ্ধংদেহী মনোভাব দিল্লিতে আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চেয়েছেন তিনি একদম রণাঙ্গনে নেমেছেন। অন্যদিকে পাল্টা 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, এটা যেরকম প্রথমে অমিত শাহজির পুলিশ বুঝিয়েছে, অন্যদিকে সন্ধ্যেবেলায় নির্বাচন কমিশনও বুঝিয়ে দিয়েছে যে এসব বেফালতু জিনিস আমার হবে না। এবং সেই জায়গাতে দিল্লিতে নেমে এই মনোভাবটা বুঝে যাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাল্টা একটা কোথাও গিয়ে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এই আলোচনা গতকাল থেকেই শুরু হয়ে গেছে, কেননা আপনারা জানেন নজিরবিহীনভাবে রাজ্য পুলিশের একটা বড় অংশকে কোটি কোটি টাকা খরচ করে আপৎকালীন ভিত্তিতে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে তারা বঙ্গভবন পাহারা দেবে। সত্যি কি তাই বঙ্গভবন পাহারা দেবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথাও আতঙ্ক ঢুকে গিয়েছিল যে দিল্লিতে এসে যেভাবে হাওয়াটা গরম দেখছেন, তাতে করে আজকে সুপ্রিম কোর্টে তার হাত থেকে বলটা বেরিয়ে যেতে পারে, তার বিরুদ্ধে কড়া কোনো অ্যাকশন হয়ে যেতে পারে, সেইটাকে প্রোটেকশন দিতেই এরকম কোটি কোটি টাকা খরচ করে এই জওয়ানদের, এই পুলিশের অংশটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেন উঠছে এই প্রশ্নটা? তার কারণ হচ্ছে, দেখুন, ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবো বলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, কিন্তু সত্যি কি ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার জন্য তিনি দিল্লিতে গেছেন? কেন উঠছে এই প্রশ্নটা? তার কারণ তিনি তো ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন, কেননা ইলেকশন কমিশন তার বিরুদ্ধে হলফনামা দিয়েছে। কোথায় যুদ্ধটা যাচ্ছে ভাবুন একবার। তো যার বিরুদ্ধে আমি মামলা করেছি তার সঙ্গে তো আইনি লড়াইটা হবে, আইনের পথেই তার সঙ্গে দেখা হবে, তাহলে তার সঙ্গে আবার কোনো মিটিংয়ের সম্ভাবনা আছে? এবং সেটাই হয়েছে গতকাল। মিটিং কোনো রকম কোনো প্রসিড হয়নি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গরম দেখাতে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নরম করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। সুতরাং এই যে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এসআইআর নিয়ে আমি বিদ্রোহ করছি, এইটাকে ঢাল করে আলটিমেটলি ইডির এই মামলা থেকে বাঁচতে তিনি দিল্লি গিয়েছিলেন। তিনি দিল্লিতে বসে থাকা মানে কোথাও গিয়ে একটা প্রেসার ক্রিয়েট হবে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। নট এ ম্যাটার অফ জোক, জুডিশিয়াল সিস্টেমের উপরও একটা প্রেসার ক্রিয়েট হতে পারে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মুখে বলতে পারবেন না যে আমি ভয় পেয়ে গেছি, এই মামলাটার জন্য আমার আতঙ্ক হচ্ছে, সেই জন্য আমি দিল্লি গেছি। ওই জন্য একটা ঢাল তৈরি করতে হচ্ছে, ইশিয়ার সঙ্গে আমি দেখা করতে গেছি।
এখন যেহেতু মামলাটা এক সপ্তাহ পিছিয়ে গেল বা এক সপ্তাহ বাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট এলো, যেভাবেই দেখুন এই ব্যাপারটাকে, তাহলে এই এক সপ্তাহ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বসে থাকতে পারবেন না, বা ওই মামলাটা ঠিক আগে আবার দিল্লি উড়ে যেতে পারবেন না। তাহলে মানুষের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, এবং সেটা তার রাজনীতির জন্য যথেষ্ট রকমের খারাপ। তাই ইডি কিন্তু কোনো রকম রিস্ক নেয়নি যে ভাই আমি একজন মুখ্যমন্ত্রী এখানে এসে বসে থাকবে, তিনি সেখানে থাকার ফলে প্রেসার ট্যাকটিক্স হবে, হবে কি হবে না সেটা জুডিশিয়াল সিস্টেমের উপর নির্ভর করছে, কিন্তু হওয়ার সম্ভাবনা তো একটা আছে। ইডি কিন্তু সেই রিস্কটা নেয়নি, সেই রিস্কটাকে এলিমিনেট করতেই কিন্তু বলেছে আমাদের এক সপ্তাহ সময় দেওয়া হোক, এক সপ্তাহ বাদে এটা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে চলে যাবেন, সেই অবস্থায় ফ্রি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে যেখানে এই জুডিশিয়াল সিস্টেম চলবে। সেটাও কিন্তু একটা বড় ট্যাকটিক্যাল কারণ। এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, যেটা হয়তো সরাসরি এর সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু যদি সত্যিই সেটিং হয়ে থাকতো, আমি কালকের ঘটনাও যদি আপনাদের তথ্য মতো ধরে নিচ্ছি যে এটা সেটিং, তাহলে পশ্চিমবঙ্গে কি এই চাপটা থাকতো? বেলডাঙ্গা কাণ্ড, যেখানে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, মহামান্য প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে কেন্দ্র চাইলে এনআইএ করতে পারে, সেই এনআইএ তদন্ত ঢুকেছে এবং বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত হচ্ছে। আপনারা বলবেন এরকম বহু তদন্ত এর আগে বাংলায় হয়েছে, তার নিটফল কি? জিরো। আলটিমেটলি কী হবে? দেখুন, যদি সেটিং থাকে, তার নিটফল জিরো হয়ে থাকে, তাহলে এদের তো আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনার সঙ্গে আমার সেটিং আছে, আপনি আমাকে কিছু করবেন না, আমি আপনাকে কিছু করব না, আমরা ছায়াযুদ্ধ করব, কিন্তু ভেতরে ভেতরে জানি আপনার কাছে আমি সেফ, আমার কাছে আপনি সেফ। তাহলে আলটিমেটলি আপনি আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে ভয় পাবো না। এই যে এনআইএ তদন্ত বেলডাঙ্গায় ঢুকেছে, এনআইএ আধিকারিকরা 3 দিন ধরে হাপিত্যেশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে তড়িঘড়ি এসপিকে বদল করে দিয়েছেন মমতা ব্যানার্জি, এবং তার ফলে বেলডাঙ্গা থানা বা ওই সাইবার ক্রাইম যে থানা আছে, তারা এই যে বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি সেটাই এনআইএর হাতে তুলে দিচ্ছে না। কেন তুলে দিচ্ছে না? আপনার সঙ্গে যদি আমার সেটিং থাকে, তাহলে আপনি আমার কেস ডায়েরি নিয়ে যান, আমার প্রার্থী তালিকায় নিয়ে যান, আলটিমেটলি তো আপনি জিততে চান না, আমাকেই তো আপনি জেতাবেন, তাহলে আপনাকে আর আমার ভয় কিসের থাকবে? তাহলে এই জায়গাটা কেন দিচ্ছে না? 3 দিন ধরে কেন ঘোরাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে এখানে সব নাকি বিজেপির লোক ঠোকানো আছে, এখানে বিএসএফকে হ্যান্ডেল করে অমিত শাহজি বহিরাগত বাইরের দেশের লোক ঢুকিয়ে অশান্তি করছে, এখানকার মানুষজন খুব ভালো। তাহলে এখানকার কারোর তো কোনো টেনশন নেই, কিন্তু এনআইএ ঢোকার পরে পদে পদে এরকম বাধা দেওয়া হচ্ছে কেন? তার থেকেও বড় কথা আর একটা জিনিস দেখুন, আজকে সকাল থেকেই নিশ্চয়ই আপনাদের এটার দিকে নজর আছে, সেটা হচ্ছে বালি এবং কয়লা পাচার মামলায় তদন্তে সক্রিয় ইডি। কলকাতা, দিল্লি, আসানসোল, দুর্গাপুরের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বিভিন্ন সূত্র থেকে যে খবরটা উঠে আসছে, যে কয়লা এবং বালি এই মুহূর্তে ভাইপোর টাকা তোলার সবথেকে বড় দুটো ক্রিটিক্যাল জায়গা, এবং সেখানে দুটো সবথেকে বড় মাথা, তাদের বাড়িতেই কিন্তু ইডি অভিযানটা হয়েছে। এবার আপনারা বলবেন চুনোপুটি, হ্যাঁ চুনোপুটি, আপনাদের ভাষায় চুনোপুটি, কিন্তু ইডির ভাষায় বা তদন্তের স্বার্থে এরা চুনোপুটি নয়। এই যে এক একটা ফেরেববাজের নাম উঠে এসেছে, এর আগে কোনো দিন শুনেছেন শাহজাহানের নাম? সেইভাবে কে শুনেছেন? ওই বাকিবুর নাকি ওই মালটার নাম কবে শুনেছেন? কিন্তু প্রত্যেকটা দুর্নীতিতে এরকম করে একটা করে মাথা বসিয়ে রাখা হয়েছে, যারা মেন এজেন্ট, মেন টাকা তোলার কারিগর, তাদের আন্ডারে আরও সাব এজেন্ট আছে যারা টাকাটা তুলছে। যে জালটা বিস্তার হয়েছে করে 25-75-এর ফাইনাল ভাগ হয়ে ভাইপো অবধি পৌঁছচ্ছে, এরা হচ্ছে সেই মাথা। সেই জায়গাটায় ইডি আজকে অ্যাটাক করতো। তাহলে এমনিতেই তো সেটিং হয়ে আছে, ইডি কিছুতেই চায় না এরা প্রবলেমে পড়ুক, তাহলে ভাইপোর মেন দুটো খাস লোক বালি আর কয়লার, এই দুটো লোককে কেন টার্গেট করলো? কেন সেইখানে গিয়ে তদন্ত করলো? এবং তদন্ত করলো, এটা শুধুমাত্র গাজওয়ারি কোনো ব্যাপার নয়। এখানে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। ওই আসানসোলে যে ব্যবসায়ীর বাড়িতে গেছে কয়লা কাণ্ডে, সেখান থেকে এসবিআইয়ের আধিকারিকরা এবার টাকা ফাঁকা গোনার ব্যবস্থা করছে। অর্থাৎ আর কিন্তু কোনো রকম কোনো রাগঢাক করা হচ্ছে না। এবার এইখানে খুব ক্রিটিক্যাল যেটা, এখানে হয়তো সরাসরি বিজেপির কোনো ব্যাপার থাকছে না, সরাসরি ইডির কোনো ব্যাপার থাকছে না, এখানে সরাসরি ইলেকশন কমিশনের ব্যাপার থাকছে। কীরকম? ইলেকশন কমিশন, আপনারা জানেন প্রত্যেকটা নির্বাচনের আগেই তারা সেটা করে থাকে, যে এই যে কোনো রাজ্যে বা দেশে যখন নির্বাচনটা হয়, সেটাকে আর্থিক প্রভাব মুক্ত কতখানি করা যায়, সেই জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে তারা কিন্তু বৈঠক করে। তার মধ্যে ইডিও থাকে, যে যেখানে যেখানে বেনামি টাকা ঢুকছে, যেখানে যেখানে 2 নম্বরই টাকা ঢুকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাগুলো বন্ধ করো। ইডির এই অভিযানে এই বস্তা বস্তা টাকা উদ্ধার হওয়া একটা জিনিসে এস্টাবলিশ করে দিচ্ছে যে নির্বাচনের আগে বা নির্বাচনের সময়ে যে বিপুল পরিমাণ টাকাটা খরচ করে আবারও সব কিছু গুবলেট করে দিয়ে গুলিয়ে দিয়ে ভোটটাকে লুটে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল, সেই জায়গাগুলোতে এবার শিল মারা শুরু হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আর কিছুতেই 2 নম্বরই করে টাকা তুলতে পারবে না। যদি সেটিং থাকতো, এই মেন জায়গাটায় ধাক্কা দিত।
সুতরাং আবারও বলছি, যে যেভাবে এটাকে দেখবেন, এক সপ্তাহ তো আমি জানি এটা হেভি সেটিং চর্চা হবে। আপনারা বলবেন যে যাই বলুন ভাই সেটিং আছে, যারা বলছেন আবারও বলছি মেনে নিন, তাদের এই প্রতিবেদন দেখার দরকার নেই। কিন্তু ভেতরের টেকনিক্যাল টার্মগুলো বুঝুন, ভেতরের ট্যাকটিক্যাল গেমগুলো বুঝুন। যারা আজকে তুষার মেহতাকে গালি দিচ্ছেন, একটু নিজেদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দেখুন যে তুষার মেহতাজি কতখানি বুদ্ধি খাটিয়েছেন যে এটাকে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত করে একদম নিরপেক্ষ জায়গায় থেকে বিচার প্রক্রিয়াটা যাতে হয় সেই ব্যবস্থাটা করা। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, এটা খুব ক্রিটিক্যাল মামলা, বিপক্ষ শিবিরকে একটা ছটাকও কোনো সুযোগ দেওয়া হবে না, একটা কোনো টেকনিক্যাল টার্ম, একটা কোনো আইনি টার্ম গলেও যাতে এরা বেরিয়ে যেতে না পারে সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করা। সেই জন্যই কিন্তু 7 দিনের এই টাইমটা নেওয়া এবং পুরো পরিস্থিতিটা নিজেদের গ্রিপে রেখে সম্মুখ সমরে নামা, সেই জন্যই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। কি বলবেন, কোনটা সত্যি, সেটিং নাকি সেটিং ফেটিং এখন অতীতের কথা, এবার হিটিং ব্যাটিং হবে এবং সেটারই ট্যাকটিক্যাল যুদ্ধ আজকে দিল্লিতে দেখা গেল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।